আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কাল প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। পাবনায় টাকাসহ আটক চেয়ারম্যান প্রার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যাব। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজন ইস্যুতে কিছুটা নমনীয় আওয়ামী লীগ। ত্যাগীরা ভোটে দাঁড়াতে পারলেও ছাড় পাবেন না স্ত্রী সন্তানরা। যারা নির্দেশনা অমান্য করবেন তারা নিঃসন্দেহে কোনো না কোনোভাবে শাস্তি বা তিরস্কারের আওতায় আসবেন। ডলার সংকটেও খাদ্য সরবরাহে গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। নতুন বাজেটে থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল। যে জায়গায় যে পণ্যগুলির চাহিদা আছে, যেটা আমদানি করা দরকার আমদানি করা, যেটা সংগ্রহ করা দরকার সংগ্রহ করে এই দোকানগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল করব। তালিকায় নাম তুলতে এখনো দৌড়ঝাঁপ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের। একজন বীরকেও বাদ দেয়া ঠিক হবে না মত সহযোদ্ধাদের। আর সুযোগ দিতে নারাজ মন্ত্রী। নিজের যে কোম্পানি ঢাকা উত্তর মুক্তি বাহিনী, এখানে যারা আছে তাদের মধ্যে অনেকে বাদ পড়েছে। আমি নিজে সাক্ষী দেওয়ার পরেও হয়নি। আমার মনে হয় একজন মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়া উচিত নয়। আমার ব্যক্তিগত আমি মনে করি না যে 50 বছর পরে আরও সুযোগ দেওয়া উচিত। গ্রামে ডেঙ্গু ছড়ালে পরিস্থিতি ভয়াবহ হবে, শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। স্যালাইনের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা, প্রস্তুত রাখতে হবে হাসপাতাল। বহুলকাঙ্ক্ষিত যুদ্ধবিরতিতে রাজি হামাস, নানা অজুহাতে ইসরায়েলের টালবাহানা। উভয় পক্ষ সম্মত হলে 3 মাস বন্ধ থাকতে পারে সংঘাত। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। কাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম, অমোচনীয় কালি, ভোটার তালিকা, রেজিস্ট্রার খাতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা আশা করি যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আগামীকাল যে উপজেলা পরিষদের নির্বাচনটা হবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। নির্বাচনী সরঞ্জাম পাঠানোর খবর জেনে নেব। সিলেট এবং রাজশাহী থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই সিলেটের খবর জেনে নেব নাবিল হোসেনের কাছ থেকে। নাবিল, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ হয়েছে কিনা, কালকে সিলেটের কতগুলো উপজেলায় ভোট হবে, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। শাওন, আসলে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ বলতে কি এখনো শুরুই হয়নি সিলেটে। আমরা এই মুহূর্তে আছি সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এখানে সকাল 11টা থেকে এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করা থাকলেও এখন বেলা 1টা বাজে, এখন পর্যন্ত আসলে শুরু হয়নি। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আসলে নির্বাচনের যারা কর্মকর্তারা আছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা শুরু করার যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই যে সরঞ্জামগুলো সেগুলো বিতরণ শুরু হবে। এর আগে সকাল থেকেই যারা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যারা আছেন, পাশাপাশি সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন, তারা এখানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, আনসার সদস্য, পুলিশ, তারাও আসলে এখানে উপস্থিত হয়েছেন। নির্দিষ্ট বাহন সবকিছু আসলে প্রস্তুত, কিন্তু এখন পর্যন্ত বিতরণ শুরু হয়নি এবং বিতরণ শুরু হলে নির্দিষ্ট বাহনে করে নির্দিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী তারা কেন্দ্রে কেন্দ্রে তাদের যে বিভিন্ন যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো তারা কেন্দ্রে পৌঁছে নিয়ে যাবেন। এই সদর উপজেলায় আমরা 68টি ভোট কেন্দ্র রয়েছে বলে প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে 51টি ভোট কেন্দ্রই অতি গুরুত্বপূর্ণ হিসেবে তারা
আসলে চিহ্নিত করেছেন। ফলে ওইখানের সেই সব যে কেন্দ্রগুলো সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বলয় সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, যাতে আগামীতে আসলে আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং আসলে উৎসবমুখর পরিবেশে হয়, সেই ধরনের সকল পরিস্থিতি আসলে তারা তৈরি করা হয়েছে, এমনটি দাবি করছেন নির্বাচনের যারা কর্মকর্তা আছেন তারা। আমরা দেখেছি যে আসলে এই মুহূর্তে নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জামের বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে আসলে 55 নম্বর কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার হাতে আসলে এই যে কাগজপত্র বুঝিয়ে দেওয়ার যে কার্যক্রম সেগুলো আসলে এখানে চলছে, এবং তারপরে আসলে এই শুরু হলো হতো একে একে এইভাবে আসলে এখান থেকেই 3টি বুথে 68টি কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো পৌঁছে দেওয়া হবে। এছাড়া সিলেটের আরও 3টি উপজেলায় অর্থাৎ সদর উপজেলা ছাড়াও আরও 3টি উপজেলায় আগামীকাল একযোগে সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু রাজশাহীর খবর জানবো, তারেক মাহমুদ সঙ্গে আছেন। তারেক, সরঞ্জাম বিতরণ কোন পর্যায়ে, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, নির্বাচনী সরঞ্জাম এখনও কিন্তু বিতরণ চলছে। এখন প্রায় অর্ধেক যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু বিতরণ আমি দেখতে পাচ্ছি। আমি রয়েছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যে উপজেলার এই উপজেলার হলরুমে, এবং এখানে প্রায় অর্ধেক কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত এখানকার যারা দায়িত্বরত রয়েছে তারা নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেছেন, এবং প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের যে কেন্দ্রগুলো রয়েছে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স থেকে শুরু করে যে সার্বিক যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো বুঝে পাচ্ছেন, এবং তারা কিন্তু তাদের যে বাহন রয়েছেন বাহনে করে কেন্দ্রগুলোতে কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং এই গোদাগাড়ী উপজেলায় আমরা যতটুকু দেখেছি সকল ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম সেগুলো বেলা 11টা থেকে কিন্তু বিতরণের যে কার্যক্রম সেটি শুরু হয়। এর মধ্যে প্রিজাইডিং কর্মকর্তারা তারা উপস্থিত ছিলেন, এবং নির্ধারিত কেন্দ্রের যে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কিন্তু জিম্মায় দেওয়া হচ্ছে সেগুলো, এবং সেই মালামালগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এবং রাজশাহী নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রথম ধাপে নির্বাচনে গোদাগাড়ী এবং তানোর এই 2টি উপজেলায় মোট 168টি কেন্দ্রে কিন্তু ভোট অনুষ্ঠিত হবে, এবং এর মধ্যে 155টি কেন্দ্রই কিন্তু গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কেন্দ্রে 4 জন পুলিশ এবং 16 জন আনসার সদস্য থাকবেন, এবং গোদাগাড়িতে মোট 5 প্লাটুন বিজিবি এবং তানোরে 2 প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন থাকবে। এই 2 উপজেলায় মোট 17 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এছাড়াও র্যাব, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু নজরদারির মধ্যে রাখবেন। এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি যে এই রাজশাহীর যে গোদাগাড়ী উপজেলার যে এই হল রুমটি রয়েছে এই উপজেলার এই উপজেলার এখানে, এবং এখান থেকে যে নির্ধারিত যে কেন্দ্রগুলো রয়েছে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং প্রিজাইডিং অফিসার সহ যারা দায়িত্বরত রয়েছেন সকল দায়িত্বরতরাই কিন্তু এই ব্যালট বক্স সহ যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে যাচ্ছেন। এবং রাজশাহীর গোদাগাড়িতে মোট 5টি কেন্দ্রে কিন্তু যেহেতু পদ্মা নদীর দুর্গম চর রয়েছে সেই চরে কিন্তু আজকে কিন্তু ব্যালট বাক্স এবং এখানে এই যে সব নির্বাচনী সরঞ্জামগুলো সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হবে। শাওন, তারেক, ধন্যবাদ আপনাকে। ব্যাগ ভর্তি টাকা সহ আটক পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র্যাব। গতরাতে শাহিনের গাড়ি থেকে ব্যাগ ভর্তি 22,82,000 টাকা জব্দের কথা জানায় র্যাব। এ সময় 10 কর্মী সমর্থক সহ তাকে আটক করা হয়। দুপুরে র্যাব জানায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ না মেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। গাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চেয়ারম্যান প্রার্থী শাহিন কোথায় যাচ্ছিলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। এদিকে শাহিনকে ছেড়ে দেয় দুপুর 12:30টার দিকে সুজানগর নাজিরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ তুলে নেয় তার সমর্থকরা। গতরাত থেকে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে কর্মী সমর্থকরা। নির্বাচন উপলক্ষে গতরাতে নিয়মিত টহলের সময় সন্দেহ হয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনের গাড়িতে তল্লাশি চালানো হয়। জব্দ করা হয় 2 ব্যাগ ভর্তি টাকা।
উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কেউ প্রভাবিত করতে চাইলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমনটা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে ব্রিফিংয়ে সিইসি বলেন, নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। এটা নিয়ম রক্ষার ভোট নয়, বরং গণতন্ত্রের জন্যই নির্বাচন অনিবার্য। সিইসি উল্লেখ করেন, কে কোন দলের প্রার্থী এটা কমিশনের দেখার বিষয় না, কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা। সিইসি বলেন, প্রার্থীদের হলফনামা যাচাই এবং প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজন কমিশনের দায়িত্ব। নির্বাচন যেন প্রভাবমুক্ত হয় সেজন্য কমিশন সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান কাজী হাবিবুল আওয়াল। প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে, কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না, আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের সন্তান স্বজনের প্রার্থী হওয়ার বিষয়ে কিছুটা নমনীয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বজনদের মধ্যে ত্যাগী কর্মীরা ভোটে দাঁড়াতে পারবেন, তবে স্ত্রী সন্তানদের বিষয়ে কোনো ছাড় নেই। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনও মাঠে কয়েকজন মন্ত্রী এমপির সন্তান, এমনকি কোথাও কোথাও এমপি পুত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী। যারা সিদ্ধান্ত মানছেন না তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, যার প্রতিফলন থাকবে ভবিষ্যৎ রাজনীতিতে। তাওহিদ মিথুনের রিপোর্ট। উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের ভেতরে এখনও চলছে আলোচনা সমালোচনা। সামনেই প্রথম ধাপের নির্বাচন, শুরু হয়েছে দ্বিতীয় ধাপের মনোনয়ন প্রক্রিয়া, কিন্তু এখনও কিছু মন্ত্রী এমপি সন্তান স্বজনরা প্রার্থী হয়ে আছেন ভোটের মাঠে। এ বিষয়ে দলীয় সভাপতির নির্দেশনা ছিল আগে থেকেই। সবশেষ বৃহস্পতিবার সংসদীয় দলের সভায় মুখ খোলেন প্রধানমন্ত্রী। জোর দিয়ে বলেন, মন্ত্রী এমপির স্ত্রী সন্তানরা প্রার্থী হতে পারবেন না। দীর্ঘদিনের ত্যাগী নেতা ছাড়া অন্যদের প্রার্থী হতে নিরুৎসাহিত করেছেন। এরপরও ভোটের মাঠে আছেন কয়েকজন মন্ত্রী এমপির সন্তান ও স্বজনরা। সম্প্রতি নোয়াখালীতে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ভাগিনা। মাঠে পুরোদমে প্রচারণা চালাচ্ছেন এমপি একরাম চৌধুরীর পুত্র। মাদারীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য স্থানীয় এমপি শাহজাহান খানের ছেলে। তাদের দাবি, নিজ যোগ্যতাতেই হয়েছেন প্রার্থী। স্বজনদের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী এই 3 জন করতে পারবে না, তারপরে তো অনেকে করে। আমার বেলা কেন এই অবস্থা? তো আমি তো বাগিনা হিসাবে রক্তের মধ্যে পড়ি না, আত্মীয়তার মধ্যে পড়ি না, আত্মীয় হই নিকট আত্মীয়ের মধ্যে পড়ি না, তা আমি নির্বাচন করতে পারবো। আমার আব্বা যেভাবে আপনাদের সেবা করেছে, আপনাদের জন্য কাজ করেছে, উপজেলার জন্য কাজ করেছে, ঠিক সেভাবেই আমি আপনাদের জন্য কাজ করতে চাই। সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যেই একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি আমি নির্বাচনে নামার পর থেকে। দলের সাধারণ সম্পাদক এরই মধ্যে স্পষ্ট করেছেন, যারা সিদ্ধান্ত মানছেন না তাদের প্রতি দলের সমর্থন নেই। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা, তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের দাবি, দলের প্রধানের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এরই মধ্যে অনেক মন্ত্রী এমপির সন্তান স্বজনরা ভোটের মাঠ থেকে সরে গেছেন। যারা কোথাও রাজনীতি করে না, শুধুমাত্র বিশিষ্ট পদধারীদের সন্তান হওয়ার কারণে, স্ত্রী হওয়ার কারণে তারা যদি নির্বাচন করেন, এটিকে দৃষ্টিকটু দেখায়। এবং আমাদের আওয়ামী লীগের মূল শক্তিটাই হচ্ছে আমাদের তৃণমূল, যারা জমি বিক্রি করে আওয়ামী লীগ করেছেন, ফসল বিক্রি করে আওয়ামী লীগ করেছেন, নিজের পরিবারকে বঞ্চিত করে আওয়ামী লীগ করেছেন। এই মানুষগুলো একটু মর্যাদা চায়। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। আসলে রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি পরিবার, এখানে শাস্তির নানাবিধ সিস্টেম আছে। এখানে কোনো শাস্তি প্রকাশ্য হয়, কোনো শাস্তি অপ্রকাশ্য হয়। তো যারা নির্দেশনা অমান্য করবেন তারা নিঃসন্দেহে কোনো না কোনোভাবে শাস্তি বা তিরস্কারের আওতায় আসবেন। আলোচনা সমালোচনা আর শঙ্কা কাটিয়ে উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক করতে মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত ভোট আয়োজনের দাবি জানিয়েছেন প্রার্থীরা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাই সরকারের মূল চিন্তা।
তাই ডলার সংকটের মধ্যেও 17,500 টন খাদ্য আমদানি করা হয়েছে। সকালে টিসিবির সাশ্রয়ী মূল্যের নিত্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, আগামীতে মৌসুম ভেদে বিভিন্ন পণ্যের বাফার স্টক বা মজুত করার চিন্তা করছে সরকার। তাহলে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাবে না। জানান, মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে। নতুন অর্থবছরের বাজেটে এই ব্যাপারে নতুন কৌশল তুলে ধরা হবে। ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে 100 টাকা, চাল 30 টাকা, মসুর ডাল 60 টাকা দামে বিক্রি করছে টিসিবি। ইনশাআল্লাহ 1 জুলাই থেকে আমরা টিসিবির মাধ্যমে আরো পণ্য আপনাদের সাথে পরামর্শ করবে, যে জায়গায় যে পণ্যগুলির চাহিদা আছে, যেটা আমদানি করা দরকার আমদানি করা, যেটা সংগ্রহ করা দরকার সংগ্রহ করে এই দোকানগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল করব, যাতে মানুষ সহজে এটা পেয়ে যায়। তালিকায় নাম তুলতে এখনো দৌড়ঝাঁপ করছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। স্বাধীনতার 53 বছর পার হলেও কেউ কেউ রয়ে গেছেন তালিকার বাইরে। তালিকায় নতুন করে নাম লেখার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। যদিও মুক্তিযোদ্ধাদের দাবি, পর্যাপ্ত নথি প্রমাণ থাকলে কাউকে বাদ দেবার সুযোগ নেই। কিশোরগঞ্জের আব্দুস সালাম রিকশা চালিয়ে জীবন ধারণ করেন। ছিলেন দেশের মুক্তি সংগ্রামের যোদ্ধা, কিন্তু নানা কারণে মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠাতে পারেননি। এখন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি চান, তাই প্রয়োজনীয় নথি ও জীবিত সহযোদ্ধাদের নিয়ে এসেছেন রাজধানীর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে। কিন্তু নতুন করে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করার প্রক্রিয়া বন্ধ করেছে সরকার। এখন আমার রিক্সা চালায় খাইতে হয়, বাচ্চা কাচ্চা লইয়া। আমি এখন পর্যন্ত তালিকাভুক্ত হইতে পারি না। কারণ আমি খুব কষ্টের মধ্যে আছি। যদি সরকার একটু আমার খেয়াল নেয়, আমি একটু বাঁচি। ভোলার কৃষক বনজামাই সিরাজ ও শ্যালক ফজলুর রহমানের গল্প এমন, কিন্তু তারাও পারছেন না মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখাতে। কুমিল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা হাসান শহীদ বাবুলকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়। তার পরিবারও চেষ্টা করছেন, তালিকাভুক্ত হতে পারছেন না। সন্তান হিসেবে আমার একটাই দাবি, আমার বাবার যেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান। উনি কেন স্বীকৃতি পাবে না? আমাদের সমস্ত ডকুমেন্ট থাকার পরেও এইটুকু আমার দাবি, শুধু স্বীকৃতি না, ওনার আত্মার শান্তির জন্য। উনি ধুকে ধুকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, শুধু এই মনে কষ্ট পেয়ে যে উনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি। তো আমরা আবেদন চাই, আমরা আবেদন যাই, আমাকে আবেদন দিবে না, সরকার নিষেধ করে দিতে বলে। যদি আমরা সঠিক মুক্তিযোদ্ধা না হই, তো আমাদের মুক্তিযোদ্ধা দিয়েন না। আমাদের বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নাই, ছেলেমেয়েরা খাইতে পারতে খুব কষ্টবিদ্ধ হয়ে গেছে। যাতে আমরা মুক্তিযোদ্ধার গেজেট পাইতে পারি, আমরা কাছে ফেরত জানে মঞ্জুর করা হোক। 2 লাখেরও বেশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ভাতা দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের হিসেবে 1,80,513 জন বেসামরিক মুক্তিযোদ্ধা আছেন। স্বাধীনতার 53 বছরে এসেও মুক্তিযোদ্ধাদের কেউ কেউ রয়ে গেছেন তালিকার বাইরে। সবাইকে সুযোগ দেওয়া হোক এবং একটা আহ্বান জানানো হোক 1 বছরের সময় দিয়ে, যেই সময়সীমার মধ্যে আপনারা আবেদন করুন। আমার নিজের যে কোম্পানি ঢাকা উত্তর মুক্তি বাহিনী, ঢাকা শহর এবং সাভার, ধামরাই, কেরানীগঞ্জের অঞ্চলের, এখানে যারা আছে তাদের মধ্যে অনেকে বাদ পড়েছে। আমি নিজে সাক্ষী দেওয়ার পরেও হয়নি। আমার মনে হয় একজন মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়া উচিত নয়। 2023 সাল থেকে নতুন করে মুক্তিযোদ্ধা তালিকায় নাম নিবন্ধন স্থগিত রেখেছে সরকার। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 7 বার মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত হবার সুযোগ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের 53 বছর পরে নতুনভাবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করবেন, এখন সেই সুযোগ সঠিক হোক আর ব্যাটিক হোক, যদি সত্যিকার হয়েও থাকে তার ক্ষেত্রে আর আবেদন করার সুযোগ নেই, যেহেতু সে গত 53 বছরে এই সুযোগ গ্রহণ করেনি। সরকার বিবেচনা করবে কিনা বলতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করতে পারে। তবে আমার ব্যক্তিগত আমি মনে করি না যে 50 বছর পরে আরও সুযোগ দেওয়া উচিত। তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে আপিল করেছেন। তাদের আবেদনের উপর শুনানিও হচ্ছে। তবে তালিকায় নাম লেখাতে ইচ্ছুক কিন্তু পারছেন না। তাদের জন্য করণীয় উচ্চ আদালতে মামলা করা। উচ্চ আদালত আদেশ দিলে তালিকাভুক্ত হতে বাধা থাকবে না। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক এমি পোপ। সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দ্বিপাক্ষিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন তারা। অবৈধভাবে মানব পাচার বন্ধে আলোচনায় সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়। সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের ঢাকা সফরের অংশ হিসেবে IOM মহাপরিচালকের এই সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় IOM মহাপরিচালক 5 থেকে 9 মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। দীর্ঘ 5 মাস পর পেঁয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও আরোপ করেছে 40% শুল্ক। এতে আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমদানিকারকরা বলছেন, ভারত সরকারের আরোপ করা 40% রপ্তানি শুল্ক প্রত্যাহার না হলে পেঁয়াজ আমদানি করা সম্ভব হবে না। এই পরিমাণ শুল্ক পরিশোধ করে প্রতি কেজি আমদানিতে অতিরিক্ত 25 টাকা গুনতে হবে। এতে বন্দর চার্জ সহ সব খরচ মিটিয়ে কেজি প্রতি পেঁয়াজের দাম পড়বে 70 টাকার উপর। বর্তমানে স্থানীয় বাজারে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম আরও বাড়লে সেটি ফেলবে নেতিবাচক প্রভাব। এই আশঙ্কায় আমদানিকারকরা পেঁয়াজ আমদানিতে উৎসাহ হারিয়ে ফেলছেন। গেল দুদিনে হিল স্থলবন্দরের 20 জন আমদানিকারক নতুনভাবে 27,000 টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র সংগ্রহ করেছেন। আগামী 10 দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও টানা বৃষ্টিও হতে পারে। সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। জানান, বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে, তবে সে সময় গরমের তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, তবে সারাদিন বৃষ্টি না হলেও দিনে 2-1 বার বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। বৈরী আবহাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 24 ঘন্টায় ঢাকা ও রাজশাহীতে দিনের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 4-5 দিন এই যে বৃষ্টির প্যাটার্ন, এই প্যাটার্নটা কন্টিনিউ করবে, এমনকি এটা আরও বাড়তেও পারে। আগামী 7-8 দিন, এমনকি 10 দিনও এই বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে। তবে আপনাদের ধরে নিতে হবে, বৃষ্টি হয়তো রেগুলার নাও হতে পারে, হয়তো একদিন ব্রেক দিতে পারে, অথবা দিনে একবার হতে পারে বা 2 বার হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ওই ধরনের যে বেশি হওয়া সেরকম হবে না। ঝড় শিলাবৃষ্টিতে লন্ডভন্ড মুন্সিগঞ্জ ও হবিগঞ্জের কয়েকশো হেক্টর জমির ফসল। ঘূর্ণি বাতাসে নুয়ে পড়েছে হাওরের পাকা ধান। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত মৌসুমি শাকসবজিও। আর্থিক লোকসানের মুখে কৃষকের দাবি সরকারি সহায়তার। ঝড়ের পর স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলি জমিতে। মুন্সিগঞ্জের রমজানবেগ এলাকায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। শিলাবৃষ্টিতে মাটির সাথে মিশে গেছে 350 হেক্টর জমির ধান, কুমড়া, বাঙ্গি, তরমুজ সহ বিভিন্ন ফসল। প্রকৃতির রুদ্ররূপে দিশেহারা কৃষক। 4 লক্ষ টাকার মধ্যে খরচ হয়ে গেছে। 7 লক্ষ টাকা মাল হয়েছিল, আল্লাহ দিলাম, প্রচুর দেওয়া দিয়েছিল আল্লাহ। দিব কিছু দেনা ফেনা, সেই ক্ষমতা আল্লাহ আমার নাই। গতকাল রাত্রে শিলাবৃষ্টির পরে আমরা খেতে আসলাম। আসার পরে দেখি আমাদের কোনো কিচ্ছু নাই, কোনো পাতা, কোনো গাছ কিচ্ছু নাই, শুধু বাঙ্গি এগুলা হিলে নষ্ট করে ফেলছে। বটবুটি লাগাই না আছে, ফাট লাগাই না আছে, কচু লাগাই না আছে, ওই যে এরিদান লাগাইছে, এরিদান আমার গেছে গা, ধনসা লাগাইছে, নানান ফসল, সব কোনো ফসল নাই। ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। সরকার থেকে এখন পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের জন্য কোনো প্রণোদনা ঘোষণা হয়নি, যার জন্য আমরা কৃষক পর্যায়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রণোদনা দিতে পারছি না। শিলাবৃষ্টির আঘাত থেকে রক্ষা পায়নি হবিগঞ্জ সদর ও বানিয়াচং হাওরের পাকা ধান। বিস্তীর্ণ জমি জুড়েই দৃশ্যমান কালবৈশাখীর ভয়াল থাবা। ক্ষতিগ্রস্ত জমি থেকে ধান কাটতে শুরু করেছে চাষিরা। বেশিরভাগ জমির ধানে মিশে গেছে মাটির সাথে। পানির নিচে তলিয়ে রয়েছে জমি। মেঘলা আবহাওয়ায় শুকানো যাচ্ছে না কষ্টের ফসল। অতি শিলাবৃষ্টির কারণে আমাদের ফসলের জমি খুব ক্ষতিগ্রস্ত। আমরা কৃষক সব ক্ষতিগ্রস্ত। আমাদের যা ওই আগে কাটছিল, এখন বর্তমানে আমরা খুব ক্ষতিগ্রস্ততা আছি। শিলাবৃষ্টি ধান জড়াইছে আর বাতাসে ধান ফেলাই দিছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতির মুখে দিশেহারা কৃষকদের দাবি সরকারি সহায়তার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এবার গ্রাম পর্যায়ে ডেঙ্গু পৌঁছালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, এমন মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বলেন, কারো
একার পক্ষে ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয়। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী স্যালাইনের দাম যেন না বাড়ে সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন। সেই সাথে স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তদের প্রাধান্য দেওয়ার নির্দেশ দেন তিনি। ফগিং মেশিনে ছেটানো ওষুধে মশা মরে না, কীটতত্ত্ববিদদের এমন তথ্য আমলে নিয়ে কাজ করার পরামর্শ দেন ডাক্তার সামন্তলাল সেন। এরকম জায়গায় হয়, কিন্তু উনি যে কোনো কথা বল, আমি মনে করি যে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এই যে ডেঙ্গি যদি আজকে গ্রামে যায়, কথাটা খুবই সত্যি। আমি মনে করি তখন একটা ভয়াবহ সৃষ্টি হবে অবস্থা। কিন্তু আমাদেরকে, আমি সবসময় একটা কথা বলি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ এনিথিং ইজ স্টিল প্রিভেন্ট করতে হবে। সাংবাদিক ভাই বোনেরা, এই ডেঙ্গি মোকাবেলা আপনাদের মোকাবেলা কিন্তু কম নয়। আপনারা যদি অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন। পদ্মা সেতু হয়ে নতুন কমিউটার ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। তবে ফরিদপুর শহর সহ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি না দেয়ায় রয়েছে অসন্তোষ। ভাড়া কমানো আর কৃষি পণ্য সহ অন্যান্য মালামাল পরিবহনের সুযোগ করে দিলে পদ্মাপাড়ের মানুষ আরও উপকৃত হবে মনে করছেন স্থানীয়রা। পদ্মা সেতু হয়ে সম্প্রতি চালু হয়েছে নতুন কমিউটার ট্রেন। পদ্মাপাড়ের কয়েক জেলার মানুষের রাজধানীতে যাতায়াতে খুলেছে নতুন দুয়ার। রাজবাড়ী থেকে ভোর 5টায় ছেড়ে আসা চন্দনা কমিউটার ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছে দেয় 1 ঘন্টার যাত্রা বিরতি। এরপর নাম পাল্টে ভাঙ্গা কমিউটার হিসেবে সকাল 7:15টায় ছাড়ছে রাজধানীর উদ্দেশ্যে। মাঝে মাদারীপুরের শিবচর ও পদ্মা এবং মুন্সিগঞ্জের মাওয়া স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নেয়। সকাল 9টার আগেই কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে ভাঙ্গা কমিউটার। নতুন ট্রেন চালুর ফলে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ। সকালবেলা গিয়ে তাদের এই ট্রেনের মাধ্যমে ঢাকাতে পৌঁছতে পারবে এবং তাদের কর্মক্ষেত্রে যেতে পারবে, বা যার যার কাজ আছে শেষ করে আবার পদ্মা সেতুর উপর দিয়ে আবার দিন শেষে কিন্তু তারা এসে বাড়িতে থাকতে পারবে। এই ট্রেনটা চালু হওয়ার পর আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, কারণ আমি ক্লাস করার পর সন্ধ্যার সময় সকালে যাব ঢাকায়, তারপরে সন্ধ্যার সময় 6টার সময় আমি আবার ব্যাক করতে পারবো বাসায়। ভারতে আছে, বিভিন্ন মালয়েশিয়া, বিভিন্ন দেশে কিন্তু রেলে করে যেই কিন্তু অফিস করে এবং রেলে করে আসে। ইনশাল্লাহ আমাদেরও সেই সফটওয়্যার বিকল্প হবে। তবে রাজবাড়ির যাত্রীদের ঢাকা পর্যন্ত আসতে টিকিট কাটতে হচ্ছে দুবার। প্রথমে রাজবাড়ী থেকে ভাঙ্গা, পরে ভাঙ্গা থেকে রাজধানী পর্যন্ত। ফরিদপুর শহর সহ কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি না দেয়ায় অসন্তোষও রয়েছে। এছাড়া ভাড়া কমানোর পাশাপাশি কৃষিপণ্য সহ বিভিন্ন মালামাল পরিবহনের সুযোগেরও দাবি উঠেছে। ট্রেনে যে ভাড়া 205 টাকা করা হয়েছে, তো আমার মনে হয় বেশি হয়েছে। কমিউনিটি ট্রেনে ভাড়া ধরা হয়েছে আপনার আন্তনগর ট্রেনে। তারা স্টুডেন্ট, যারা চাকরিজীবী, তারা তো উপকৃত হবে না, কারণ ভাড়া বেশি থাকার কারণে তারা তো এভাবে যেতে পারবে না। রাজবাড়ী থেকে যে ট্রেনটা ভাঙায় এসে দাঁড়াবে 1 ঘন্টা এবং এখান থেকে ঢাকায় যাবে, তা ফরিদপুরের কোনো যাত্রীরা এটা সুযোগ সুবিধা পাবে না। আর এই রেলওয়ের এটা অদূরদর্শিতা একটা পরিকল্পনা আমরা মনে করি। মালবাহী ট্রেনের বগি যদি সংযুক্ত করা হয়, তাহলে আমরা যারা এই দক্ষিণবঙ্গের ব্যবসায়ী আছে তাদের ব্যবসায়ী আরও চাঙ্গা হবে। আগামীতে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। উন্নত মানের কোচ দেওয়া হয়েছে, আপনাদের ভাড়া মানে আন্তনগর ট্রেনের এই মানটাই বজায় রাখতে চাই আপনার ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত। তো কাজেই এটা আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। নতুন চালু হওয়া কমিউটার ট্রেন শুক্রবার বাদে সপ্তাহে 6 দিন চালু থাকছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। কক্সবাজারের টেকনাফে ছাত্রলীগ নেতা রাকিব শাহরিয়ার মুরাদ হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। মুরাদ বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বজনরা জানায় গতকাল বিকেলে বড় ভাই আবদুল্লাহ আল মামুনকে সাথে নিয়ে শামলাপুর বাজারে যান মুরাদ। এ সময় মার্কেটের ভেতর তাদের উপর রফিকুল্লাহ ও আদিলের নেতৃত্বে 4-5 জন যুবক হামলা চালায়, কুপিয়ে আহত করে মুরাদ ও মামুনকে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মুরাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ, প্রেম ঘটিত বিষয় নিয়ে সম্প্রতি বন্ধু রফিক ও আদিলের সাথে কথা কাটাকাটি হয় মুরাদের। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে। যদিও হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত আইনের আওতায় আনতে কাজ চলছে জানিয়েছেন কর্মকর্তারা। মানে এরা আগে থেকে প্ল্যান সাথে রাখছে, আমরা জানি না ওইখানে কি হবে। বাজারে গেছি, হঠাৎ করে এরা হামলা করে দিয়েছে। আমার ভাইয়ের ছোট ছেলে ওরা, ওনাকে সন্ত্রাসীরা
পরিকল্পিতভাবে এসে সংগঠনবদ্ধভাবে এসে হত্যা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আগামীকাল তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিসের দ্বিবার্ষিক নির্বাচন। 3টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 33 প্রার্থী। আইসিটি খাতে কর অব্যাহতি, বিনিয়োগ এবং সহজ ঋণ প্রাপ্তির ইস্যুকে বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। অন্যদিকে প্রার্থীরাও বেসিসকে আরও যুগোপযোগী করার প্রতিশ্রুতি নিয়ে নেমেছেন ভোটযুদ্ধে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার তথ্য প্রযুক্তি খাত, আর এই শিল্পের উদ্যোক্তাদের সক্ষমতার উপর নির্ভর করছে এর বাস্তবায়ন। তবে আগামী জুলাই থেকে উঠে যাচ্ছে এ খাতের কর অব্যাহতির সুবিধা। এছাড়া দীর্ঘদিন ধরেই অর্থায়নের জন্য ঋণ প্রাপ্তির জটিলতায় ভুগছেন উদ্যোক্তারা। তাই এবারের বেসিস নির্বাচনে এসব সংকট নিরসনে অধিক গুরুত্ব পাচ্ছে প্রার্থীর সক্ষমতা। যে কোনো টিমই আসুক না কেন, আমরা চাইবো যে কর অব্যাহতিটা অবশ্যই থাকবে এবং যে এটা আমাদের কল্যাণের জন্য অবশ্যই কার্যকর হবে। যেহেতু আমি কোর জায়গাটা নিয়ে কাজ করি, সো আমার প্রত্যাশা থাকবে এই প্রোগ্রামারদের জন্য যারা মূলত ইন্ডাস্ট্রির হার্ট, তাদের ব্র্যান্ডিংটা যেন বেসিস এবার প্রপারলি করতে পারে। ব্যবসায়ীদেরকে নিয়ে যারা কাজ করতে চায়, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করতে চায়, স্মার্ট বাংলাদেশকে যারা গড়তে চায়, তাদেরকে নিয়ে আসলে আমরা বেশি উৎসাহী। 2031 সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা বহাল রাখা এবং সফটওয়্যার নির্মাতাদের জন্য ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা। উদ্যোগ নিতে চান বেসিসকে আরও যুগোপযোগী করার। আমরা স্বক্ষেত্রে যারা নট অনলি সাকসেসফুল, যারা কমিটেড ফর দ্য ইন্ডাস্ট্রি, এই ধরনের টিম মেম্বারকে আমরা একসাথে করে নতুন একটা টিম দিয়েছি। আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশন দিয়েছে 2041 সাল, সেটাকে মাথায় রেখে আমরা নেক্সট 15 ইয়ার্সে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানগুলো করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসিস সদস্যদের আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরছেন অনেকে। যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যত বেশি সম্ভব বোর্ডের বাইরের মেধাকে ইনক্লুড করবেন, ইনক্লুসিভ হবেন, তাহলেই আসলে আমরা সবাই মিলে একসাথে একটা স্মার্ট বাংলাদেশের দিকে যেতে পারব। লোকাল মার্কেটে অনেক ফাইন্যান্সার আছে, আমরা সেই লোকাল মার্কেটে ফাইন্যান্সারদেরকে আমরা বেসিস কোলাবোরেট করে আমরা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি স্টার্টআপদের জন্য স্পেশালি আমরা তাদের জন্য দারুণ মুক্ত করব। সফটওয়্যারের অভ্যন্তরীণ বাজার দখলে নেওয়ার পাশাপাশি রপ্তানি বাজারে জোরালো অবস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন বেসিস নেতৃত্ব। এখানে যেরকম কোর সফটওয়্যার নির্মাতারা আছেন দেশীয় এবং বিদেশি মার্কেটে, একই সাথে এখানে অনেক আইটিএস সেবা প্রদানকারী সংগঠনও আছে। এই সবার মাধ্যমেই কিন্তু আমাদের বেসিস এই সবাইকে নিয়ে একসাথে চলার জন্য আমরা একটা ইনক্লুসিভ বেসিস করতে চাই। 2024-26 মেয়াদের নির্বাচনে 1464 জন ভোটার 11 জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত করবেন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বহু দর কষাকষির পর হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিলেও নতুন অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেছে ইসরায়েল। এতদিন হামাসকে দায়ী করা দেশটি এখন বলছে যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের শর্ত পূরণ হয়নি। আলোচনা এগিয়ে নিতে কায়রোতে নতুন প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। নতুন এই টানাপোড়েনে হতাশ গাজাবাসী। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের রাজি হওয়ার খবরে আশায় বুক বেঁধেছিল অসহায় গাজাবাসী, মাতে আনন্দ উল্লাসেও। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সে আনন্দ উদযাপন, কারণ কানে পৌঁছেছে ইসরায়েলের আপত্তির খবরও। আবারও তৈরি হলো অনিশ্চয়তা, হতাশা। আশা করছিলাম যুদ্ধবিরতি হবে, ফিরব নিজ বাড়িতে, কিন্তু আবার শুনছি ইসরায়েলিরা যুদ্ধ বন্ধ করবে না। কত প্রাণ গেলে তারা থামবে আল্লাহ জানেন। হামাসের সিদ্ধান্তে খুশি হয়েছিলাম, তবে নিমেষেই উবে গেল সেই আনন্দ, কারণ ইসরায়েল এবার রাফায় স্থলাভিযান চালানোর ঘোষণা দিয়েছে। আগ্রাসন চালিয়ে যেতে নানা অজুহাত দাঁড় করাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। দাবি প্রস্তাবে উপেক্ষা করা হয়েছে ইসরায়েলি শর্ত। জানানো হয় আলোচনা এগিয়ে নিতে কায়রোয় পাঠানো হবে নতুন প্রতিনিধি দল। ইসরায়েলের দাবি দেওয়া একেবারেই উপেক্ষিত। যুদ্ধবিরতি প্রস্তাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। আলোচনা আরও ফলপ্রসূ করতে মিশর যাবে নতুন প্রতিনিধি দল। দুপক্ষ ঐক্যমতে পৌঁছালে এবারের যুদ্ধবিরতি কার্যকর হবে 3 ধাপে। প্রত্যেক ধাপে 42 দিন করে বন্ধ থাকবে যুদ্ধ। প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে মুক্ত হবেন ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরাও। তবে প্রকাশ করা হয়নি প্রকৃত সংখ্যা। বিরতির দ্বিতীয় ধাপে গাজা থেকে পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। সে সময়ও দুপক্ষ বিনিময় করবে বন্দী আর জিম্মি। তৃতীয় ধাপে যুদ্ধে নিহতদের পরিচয় শনাক্তের পর ফেরত দেওয়া হবে দেহাবশেষ। শুরু হবে উপত্যকার সংস্কার কাজ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা ছবি তুলে পুলিৎজার জিতল
বার্তা সংস্থা রয়টার্স। গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনিদের নিয়ে রয়টার্সের কয়েকটি ছবিকে ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। সোমবার ঘোষণা করা হয় সাংবাদিকতার অভিজাত এই পুরস্কার বিজয়ীদের নাম। ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম নিয়ে ধারাবাহিক রিপোর্টের জন্য পুরস্কৃত করা হয় রয়টার্স। এছাড়া মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের দামি উপহার নেয়ার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুলিৎজার পেয়েছে প্রোপাবলিকা। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট পেয়েছে 3টি করে পুরস্কার। দুপুরের বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকুন।